শেখ হাসিনার কুখ্যাত সেই অপরাধ ট্রাইব্যুনালে এবার তারই বিচার হতে যাচ্ছে। আরও যারা অভিযুক্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। একটা বাক্য খুব বেশি করে প্রচার হয়েছে সাম্প্রতিক সময়ে, তা হচ্ছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আর মহান আল্লাহ পাকের বিচার হচ্ছে খুবই সূক্ষ্মতম বিচার। পাষণ্ড রক্তখেকো হাসিনা ৩ শতাধিক, এটা নানা নির্ভরযোগ্য গণমাধ্যম মতে পরিসংখ্যান। তবে বাস্তবে এর সংখ্যা হাজারো ছাড়িয়ে যাবে বলে মত রয়েছে অনেকের। এমন সংখ্যক আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ মানুষকে রক্তের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে যে মহা অন্যায় ও বর্বরতা চালিয়েছিল তা শত শত বছরের ইতিহাসে তো বটেই, এই উপমহাদেশেই নজিরবিহীন। এছাড়া তার এবং তার দলের বিরুদ্ধে তাদের শাসনামলে কত যে পাষণ্ডতা হয়েছে, বিচারের নামে প্রহসন হয়েছে, তা কারো অজানা নয়। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ অপরাধের নামে তারা নিরীহ নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে হাসিনা ও তার দোসররা। যখন তারা বুঝেছিল যে স্বাভাবিক ও প্রচলিত আইন কাঠামোয় যুদ্ধ অপরাধের বিচার করে তাদের বিরোধী মতকে দমন করা কষ্টসাধ্য হবে, তখন স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে স্পেশালভাবে আইন তৈরি করে প্রহসনমূলক একতরফা বিচার কার্য পরিচালনা করেছে। কত অন্যায্য ও অন্যায় বিচার করা হয়েছে মজলুমদের প্রতি, তা পুরো জাতি ও বিশ্ব দেখেছে। টাকা দিয়ে সাক্ষী বানিয়ে কোনো তথ্য প্রমাণ ও দলিলাদি ছড়াই জজের আসনে বসে বিচারে ফাঁসির রায় দিয়েছে। আল্লাহর কি খেলা! হাসিনার সেই নিজের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার তারই অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সাথে থাকছে তার সাঙ্গপাঙ্গরা। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল বাংলাদেশ, সংক্ষেপে আইসিটি বাংলাদেশ, বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইব্যুনাল, যার উদ্দেশ্য হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধ সমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশে 2008 সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগ নামক বর্বর রাজনৈতিক দলটির অন্যতম প্রধান রাজনৈতিক ইশতেহার ছিল যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা। সে নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয়। প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের একজন সাংসদ 2009 সালের 29 জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে বাংলাদেশের স্বাধীনতা লাভের 39 বছর পর যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার বিষয়ে 2008 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে এই গণদাবি অন্তর্ভুক্ত করে। 2008-এর 29 ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করার পরপরই নির্বাচিত দল আওয়ামী লীগ কর্তৃক গঠিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে। এরপর 2009 সালের 29 জানুয়ারি জাতীয় সংসদে এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। বিচারের উদ্যোগ নেয়ার এই প্রস্তাবটি উত্থাপন করেন সিলেট 3 আসনের সাংসদ মাহমুদ উজ সামাদ চৌধুরী। প্রধানমন্ত্রী সহ সিনিয়র সাংসদরা প্রস্তাবটিকে সমর্থন জানালে স্পিকার তা অনুমোদন দেয়া হবে কিনা এই প্রশ্ন ভোটে নেন। মৌখিক ভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 অনুযায়ী অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণাটি আসে 2009 সালের 25 মার্চ। বাংলাদেশের নাগরিক সমাজ এবং শীর্ষ আইনজীবীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সরকার ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার 2009 সালের 21 মে বিশেষজ্ঞদের মতামত চেয়ে ট্রাইব্যুনাল অ্যাক্টটি আইন কমিশনে পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে আইন কমিশন দেশের বিশেষজ্ঞ আইনজীবী, বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরও কয়েকজন আইনজ্ঞের মতামতের ভিত্তিতে 1973 সালে প্রণীত ট্রাইব্যুনালে কিছু নির্দিষ্ট বিষয়ে সংশোধন আনার জন্য সরকারকে পরামর্শ দেয়।
অতঃপর আইন কমিশনের সুপারিশ বিবেচনা করে 1973 সালে প্রণীত আইনকে যুগোপযোগী করার জন্য 2009 সালের 9 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সংশোধনী জাতীয় সংসদে মৌখিক ভোটে পাশ করা হয়। সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা এবং ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবে এই মর্মে সুস্পষ্ট আইনগত বিধান সন্নিবেশ করা সহ আরও কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়। অবশেষে স্বাধীনতা লাভের 39 বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের অপরাধের বিষয়ে তদন্তের উদ্যোগ নেয় ট্রাইব্যুনাল। আওয়ামীপন্থী নাগরিক সমাজের দাবি এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করা হয়। ফাঁসি দেওয়া হয় জামায়াত, বিএনপি সহ অন্যান্য বড় বড় রাজনৈতিক নেতাদের। এবার এই আদালতেই হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সদস্য ও অন্যান্য চাটুকারদের বিচার কার্য শুরু হতে যাচ্ছে শীঘ্রই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়। বুধবার 14 আগস্ট তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম অভিযোগ জমা দেন। গাজী এম.এইচ. তামিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব। রাজধানীর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর 18 বছর বয়সী শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হলো। বুধবার 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত রাজনের ভাই রাজীব। আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, ঢাকা উত্তরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. মান্নান কোচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, উত্তর সিটি কর্পোরেশনে কাউন্সিলর জামাল মোস্তফা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা সালামত উল্লাহ সাগর, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য দীপঙ্কর বাসার দীপ্ত। এছাড়াও আওয়ামী লীগের আরও 500 থেকে 600 নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে 2015 সালে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জনের বিরুদ্ধে করা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরী এ আদেশ দেন। এদিন দুপুরে আদালতে মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। এত কিছুর মধ্যেও বেলাজ হাসিনা পুত্র আবার প্রলাপ বকছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি আশা করব ভারত এটি নিশ্চিত করবে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ করা হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি তা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া বুধবার 14 আগস্ট প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ভারতের প্রতি জয়ের কি বার্তা জানতে চাইলে তিনি কথা বলেন। সজীব ওয়াজেদ আরও বলেন, তিনি দিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিতে এবং বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানাবেন। সরকারের প্রথম থেকেই কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল উল্লেখ করে জয় বলেন, আমি মনে করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং আদালতের হাতে বিষয়টি ছেড়ে না দিয়ে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করা। কোটা কমাতে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করে, আদালত ভুল করেছেন এবং আমরা কোটা চাইনি বলে আমি জনসমক্ষে অবস্থান নিতে বলেছিলাম, কিন্তু আমাদের সরকার তা করেনি। তাদের আশা ছিল আদালত এটি দেখবে। আন্দোলন সহিংস রূপ নেয়ার ক্ষেত্রে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত বলেও মনে করেন জয়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত। গত 15 জুলাই থেকে আন্দোলনকারীদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই দেশে আগ্নেয়াস্ত্র পাচার এবং বিক্ষোভকারীদের তা সরবরাহ করতে সক্ষম। 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের বিদায়ের 24 ঘন্টার ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার একদিন আগেও তিনি বা হাসিনা কেউই অনুমান করেননি পরিস্থিতির অবনতি কতটা দ্রুত ঘটবে। জয় জানান, তার মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে জনগণের উদ্দেশ্যে বিবৃতি দিতে চাচ্ছিলেন। তিনি বিবৃতি প্রস্তুত করছিলেন এবং তা রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সব কিছুই পরিকল্পিত ছিল। তিনি যখনই রেকর্ডিং শুরু করতে যান, তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম, সময় নেই, আমাদের এখন যেতে হবে। বাংলাদেশের পরিস্থিতি কেমন হয় তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন। সম্ভবত তিনি আপাতত ভারতে থাকবেন। শেখ হাসিনার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাকে হেলিকপ্টারে যেতে হয়েছিল, তাই একমাত্র গন্তব্য ছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ, তারা দ্রুত সাড়া দিয়েছে, তার জীবন বাঁচিয়েছে এবং তাকে খুব নিরাপদ স্থানে নিয়ে গেছে যাতে তিনি নিরাপদ থাকেন। বিভিন্ন দেশে তার আশ্রয় আবেদনের কথা বলা হচ্ছে। এসব গুজব, এসব সম্পূর্ণ অসত্য। তিনি কোথাও আশ্রয় আবেদন করেননি, জানান জয়। বিশ্লেষকরা বলছেন, ইতোমধ্যে ডিবি হারুন, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে। বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়াও আরও অনেকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের পালিয়ে যাবার ঘটনাগুলো দেখে সত্যি খুব বিস্মিত হতে হচ্ছে সকলকে, যারা এতদিন দম্ভ ভরে চলাফেরা করত আর কথায় কথায় মিথ্যে কথা বলতো। তাদের এই অবস্থা দেখে সবাই তাজ্জব বনে যাচ্ছেন। সবাই চাচ্ছেন এই সকল রক্তখেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।